তারেক রহমানের এক ভুলের কারণেই ইরানের ভয়ঙ্কর ফাঁদে পড়ল বাংলাদেশ। আওয়ামী লীগ ফিরলে বিএনপি সরকারকে নিজেদের কবর নিজেদের ইখুতে হবে বললেন শেখ হাসিনা। হরমুজ প্রণালীর নীল জলরাশি আজ ৩১ জন বাংলাদেশি নাবিকের জন্য নীল বিষে পরিণত হয়েছে। পারস্য উপসাগরের নীল জলরাশি আজ বাংলাদেশের জন্য রক্তে রঞ্জিত হতে যাচ্ছে। ৩১ জন বাংলাদেশি নাবিক আজ কোনো দস্যুর হাতে নয়, বরং মধ্যপ্রাচ্যের সিংহ শক্তি ইরানের রেভলিউশনারি গার্ডসের হাতে বন্দী। একটা দল ছিল যার ইতিহাস দেশের ইতিহাসের সঙ্গে জড়িয়ে, আজ সেই দল নিষিদ্ধ। নাম নেওয়া যায় না, না নিলেও সবাই বুঝে নেয়। দলের শীর্ষ নেতাদের অনেকেই দেশের বাইরে, কেউ নিরাপদ দূরত্বে, কেউ অপেক্ষার প্রহরে। আর তৃণমূল, তারা এখন রাজনীতির সবচেয়ে কঠিন পরীক্ষায়, অস্তিত্ব টিকিয়ে রাখার পরীক্ষা। জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে হত্যা করা হয়েছে। ছেলে ছাত্রলীগ করার অপরাধে মাকে নামাজরত অবস্থায় হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের মা বাবা পরিবারের কেউ মারা গেলে তাদেরকে দেখতে দেওয়া হয়নি, তাদের জানাজাই পর্যন্ত অংশ নিতে দেয়নি অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমানে এসে বিএনপি সরকার। কয়জন মানুষ প্রতিবাদ জানাইছে? কয়জন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে বলতে পারবেন? 5ই আগস্টের আগে গাছের পাতা আওয়ামী লীগ করতো, আর এখন 5ই আগস্টের পরে গাছের পাতা শুদ্ধ আওয়ামী বিরোধী হয়ে গেছে। বঙ্গবন্ধু এবং জিয়া আওয়ামী লীগ এবং বিএনপি নামের দুটি ঘড়ি, দুটি দল গড়ে একটা চাবি দিয়ে ছেড়ে দিছে। এটা জনম ভরা চলতে থাকবে, ঠিক আছে? এই দুইটার কোনো বিনাশ নাই। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। মাঝ সমুদ্র থেকে আসা একটি মেসেজ পুরো বাংলাদেশকে স্তব্ধ করে দিয়েছে। আমাদের বাঁচান, ইরান আমাদের ঘিরে ফেলেছে। বন্ধুরা, এটি কোনো সিনেমার দৃশ্য নয়। হরমুজ প্রণালীর নীল জলরাশি আজ ৩১ জন বাংলাদেশি নাবিকের জন্য নীল বিষে পরিণত হয়েছে। পারস্য উপসাগরের নীল জলরাশি আজ বাংলাদেশের জন্য রক্তে রঞ্জিত হতে যাচ্ছে। ৩১ জন বাংলাদেশি নাবিক আজ কোনো দস্যুর হাতে নয়, বরং মধ্যপ্রাচ্যের সিংহ শক্তি ইরানের রেভলিউশনারি গার্ডসের হাতে বন্দী। সারা বিশ্ব আজ তাকিয়ে আছে ঢাকার দিকে। বাংলাদেশ কি পারবে তার সন্তানদের বাঁচাতে? যখন ওয়াশিংটন আর দিল্লি কেবল আশ্বাসের বুলি আওড়াচ্ছে, যখন আমাদের পররাষ্ট্রনীতি খেয়েই হারিয়ে মৃতপ্রায়, ঠিক তখনই এক বিশাল ভূ রাজনৈতিক বোমা ফাটালেন তারেক রহমান। তিনি খুব ভালো করেই জানেন ইরানের এই কঠোর অবস্থান থেকে পিছিয়ে আসার চাবি হোয়াইট হাউসের হাতে নেই, বরং সেই চাবি লুকিয়ে আছে ইসলামাবাদের হাতে। আজ আমরা উন্মোচন করব সেই মাস্টার প্ল্যান, কিভাবে তারেক রহমান পাকিস্তানের মাধ্যমে ইরানের সাথে এক রুদ্ধশ্বাস ডিল করতে যাচ্ছেন। এটি শুধু উদ্ধার অভিযান নয়, এটি বিশ্ব মানচিত্রে বাংলাদেশের নতুন মেরুকরণ। অনেকেই প্রশ্ন করছেন, পরম বন্ধু ইরান কেন আজ বাংলাদেশের পিঠে ছুরি মারল? সত্যটা অনেক বেশি তেতো। ইরান আজ বেইমানির প্রতিশোধ নিচ্ছে। আমেরিকা আর ইসরায়েলকে খুশি করতে গিয়ে বাংলাদেশ এমন এক বিবৃতি দিয়েছিল যা তেহরানের বুকে আগুনের মতো জ্বলেছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, যাদের হয়ে দালালি করছো তারা কি পারবে তোমাদের ৩১ জন নাবিককে যমদূতের হাত থেকে বাঁচাতে? রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো সংকেত দিচ্ছে ইরান এই জাহাজটিকে শুধু অবরোধ করেনি, বরং একে একটি সিগন্যাল হিসেবে ব্যবহার করছে। তারা বুঝিয়ে দিচ্ছে আমেরিকার দালালি করলে এভাবেই আন্তর্জাতিক পথে পঙ্গু হয়ে মরতে হবে। আর ঠিক এই জায়গাতেই তারেক রহমান সরকার এক দুঃসাহসী সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বুঝে গেছেন আমেরিকার দালালি করে নিজের সন্তানদের লাশ ঘরে আনা যাবে না। তাই তিনি বেছে নিয়েছেন সেই শক্তিকে যাকে ইরান বড় ভাই হিসেবে শ্রদ্ধা করে, অর্থাৎ পরমাণু শক্তিধর পাকিস্তান। এখন প্রশ্ন হলো, তারেক রহমান কেন ইসলামাবাদের দ্বারস্থ হলেন? বন্ধুরা, আন্তর্জাতিক রাজনীতির অঙ্কটা বুঝুন। বর্তমানে সারা বিশ্বে ইরানের সাথে সবচেয়ে গভীর সামরিক ও পারমাণবিক সম্পর্ক হলো পাকিস্তানের। পাকিস্তান আর ইরান এখন একই মুদ্রার এপিঠ ওপিঠ।
তারেক রহমান এই সম্পর্ককে ঢাল হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন। নির্ভরযোগ্য সূত্রে খবর আসছে, ইসলামাবাদে বসে পাকিস্তান আর ইরানের শীর্ষ কর্মকর্তারা এক গোপন বৈঠকে বসেছেন। সেখানে বাংলাদেশের হয়ে ওকালতি করতে পারে পাকিস্তান। তারেক রহমান কি পাকিস্তানের মাধ্যমে ইরানকে কোনো বড় ধরনের নিশ্চয়তা দিলেন? যদি পাকিস্তান বলে যে বাংলাদেশকে আঘাত করা মানে পাকিস্তানকে আঘাত করা, তবে ইরান কি পারবে সেই অনুরোধ ফেরাতে? এটি হলো তারেক রহমানের সেই তুরুপের তাস, যা দিল্লির সব হিসাব উলটপালট করে দিয়েছে। আমরা এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে প্রতিটি সেকেন্ড মূল্যবান। 31 জন মা তাদের সন্তানদের জন্য অপেক্ষা করছে। 31 জন স্ত্রী তাদের স্বামীর ফিরে আসার পথ চেয়ে বসে আছে। তারেক রহমান আজ যে রিস্ক নিয়েছেন তা সফল হলে বাংলাদেশ এক নতুন সার্বভৌমত্বের স্বাদ পাবে। পাকিস্তান আর ইরানের এই বন্ধুত্বে বাংলাদেশও সামিল হতে যাচ্ছে। আমাদের বিশ্বাস, ইরানের সাথে বাংলাদেশের সম্পর্ক আবার আগের অবস্থায় ফিরে আসবে এবং আমাদের নাবিকরা সসম্মানে ফিরে আসবে, এটাই কাম্য। রাজনীতির একটা মজার নিয়ম আছে, এখানে কেউ স্থায়ী বন্ধু না, কেউ স্থায়ী শত্রুও না, কিন্তু একটা জিনিস স্থায়ী, সেটা হলো সুযোগ। আর সেই সুযোগকে কেন্দ্র করে জন্ম নেয় এক বিশেষ প্রজাতির মানুষ, যাদের আমরা আদর করে বলি সুদিনের কোকিল। এই কোকিলেরা বড় বিচিত্র। শীতের দিনে তাদের দেখা যায় না, বর্ষার দিনে তারা গান গায় না, কিন্তু বসন্ত এলেই তারা এমন সুরে ডাক দেয় যে মনে হয় দেশটা যেন তাদের গানের সুরের জন্যই অপেক্ষা করছিল। অথচ একটু খেয়াল করলেই দেখা যাবে, যখন দলের উপরে ঝড় নেমেছিল তখন এই কোকিলদের কেউই ছিল না। তখন ছিল শুধু কিছু মানুষ যারা মামলা খেয়েছে, পালিয়েছে, আবার ফিরে এসেছে, আবার ধরা পড়েছে, তবুও দল ছাড়েনি। বাংলাদেশের রাজনীতির বর্তমান চিত্রটা ঠিক এই রকম এক নাটকের মঞ্চ, যেখানে মূল চরিত্ররা এখন ব্যাকস্টেজে আর এক্সট্রা চরিত্ররা সামনে এসে নায়ক সেজে বসেছে। একটা দল ছিল যার ইতিহাস দেশের ইতিহাসের সঙ্গে জড়িয়ে, আজ সেই দল নিষিদ্ধ। নাম নেওয়া যায় না, না নিলেও সবাই বুঝে নেয়। দলের শীর্ষ নেতাদের অনেকেই দেশের বাইরে, কেউ নিরাপদ দূরত্বে, কেউ অপেক্ষার প্রহরে। আর তৃণমূল, তারা এখন রাজনীতির সবচেয়ে কঠিন পরীক্ষায়, অস্তিত্ব টিকিয়ে রাখার পরীক্ষা। একজন তৃণমূল কর্মীর জীবনটা এখন অনেকটা সেই ছাত্রের মতো, যে পরীক্ষার হলে ঢুকেছে কিন্তু প্রশ্নপত্র পায়নি। সে বসে আছে, চারিদিকে তাকাচ্ছে, কিন্তু কিছুই লিখতে পারছে না, কারণ রাজনীতি করার সুযোগ নেই, প্রকাশ্যে দাঁড়ানোর সুযোগ নেই, আর সবচেয়ে বড় কথা, ভবিষ্যৎ নিয়ে কোনো নিশ্চয়তাও নেই। নির্বাচনের আগে তাদের মনে হয়েছিল যাক, হয়তো কিছু একটা বদলাবে, কারণ শোনা গিয়েছিল নতুন সরকার নাকি গণতন্ত্রে বিশ্বাস করে, কারো রাজনীতি বন্ধ করতে চায় না। এই আশাতেই অনেকেই নীরবে সমর্থন দিয়েছিল, ভেবেছিল আজ না হয় ওদের দিলাম, কাল আমরাও একটু শ্বাস নিতে পারবো। কিন্তু রাজনীতি বড় নিষ্ঠুর খেলা, এখানে প্রতিশ্রুতি থাকে, বাস্তবতা থাকে না। নির্বাচন শেষ, সরকার গঠন হলো, আর সেই সঙ্গে বাস্তবতাও পরিষ্কার হয়ে গেল। যে নিষেধাজ্ঞা ছিল তা শুধু থাকলোই না, বরং আরো শক্ত হলো। এখন তৃণমূল কর্মীরা বুঝতে পারছে তারা আসলে একটা মরীচিকার পেছনে দৌড়াচ্ছিল। সামনে পানি ভেবে যা দেখেছিল সেটা আসলে ছিল শুধু আলো ছায়ার খেলা। এই পরিস্থিতিতে কিছু জায়গায় কার্যালয় খোলার চেষ্টা হয়েছিল। দৃশ্যটা এমন, তালা খোলা হলো, ভেতরে ঢুকে দুটো স্লোগান দেওয়া হলো, তারপর আবার বের হয়ে তালা লাগিয়ে দেওয়া হলো, যেন রাজনীতি না, কোনো নাটকের রিহার্সাল চলছে। কিন্তু মজার ব্যাপার হলো, এই সামান্য উপস্থিতিও সহ্য হলো না। আবার হামলা, আবার ভাঙচুর, আবার নীরবতা। এখন সেই কার্যালয়গুলো দাঁড়িয়ে আছে ভাঙা দেয়াল, বন্ধ দরজা আর অতীতের স্মৃতি নিয়ে। এদিকে তৃণমূলের মধ্যে আরেকটা আলোচনা জোরালো হচ্ছে, নেতারা কোথায়? যারা একসময় সামনে থেকে নেতৃত্ব দিতেন তারা এখন দূরে, কেউ কারাগারে, কেউ বিদেশে। তৃণমূল বলছে, আপনারা যদি সামনে না আসেন আমরা কতদিন একা লড়ব? এই প্রশ্নের উত্তর অবশ্য সহজ না, কারণ সামনে আসা মানে শুধু নেতৃত্ব দেওয়া না, সামনে আসা মানে ঝুঁকি নেওয়া, আর ঝুঁকি নেওয়ার সাহস সবার থাকে না। এবার আসি অন্যদিকে। একটা দল ছিল যারা দীর্ঘ 17 বছর ক্ষমতার বাইরে ছিল। সেই সময়ে অনেকেই দলকে আঁকড়ে ধরে রেখেছিল, মামলা, হামলা, হয়রানি, সবকিছুর মধ্যেও তারা ছিল। তারা জানতো না কবে সুদিন আসবে, তবুও তারা অপেক্ষা করেছে, জেল খেটেছে। কিন্তু এখন যখন সুদিনের সম্ভাবনা দেখা যাচ্ছে, তখন হঠাৎ করে নতুন কিছু মুখ দেখা যাচ্ছে। তারা বলছে আমরাও আছি। এই আমরাও শব্দটা আসলে সবচেয়ে ভয়ঙ্কর, কারণ যারা দুঃসময়ে ছিল তারা কখনো বলে না আমরাও আছি, তারা শুধু থাকে। এই জায়গাতেই এসে উপস্থিত হন কনক চাপা, একজন জনপ্রিয় শিল্পী, যার গান মানুষ ভালোবাসে, যার কণ্ঠে আবেগ আছে, সুর আছে। কিন্তু রাজনীতি, সেটাও কি একই জিনিস? যখন তিনি সংরক্ষিত আসনের মনোনয়ন নিতে গেলেন, তখন যে প্রতিবাদ হলো সেটা আসলে কোনো ব্যক্তির বিরুদ্ধে না, এটা একটা প্রবণতার বিরুদ্ধে। তৃণমূলের নেত্রীরা যারা বছরের পর বছর মাঠে থেকেছেন, তারা প্রশ্ন তুলেছেন, যখন আমাদের দরকার ছিল তখন আপনি কোথায় ছিলেন, এখন কেন? এই প্রশ্নগুলো খুব সাধারণ, কিন্তু উত্তর বড় কঠিন।
রাজনীতি কি শুধু জনপ্রিয়তার খেলা, নাকি প্রয়োজনের খেলা, নাকি একটা ত্যাগ, সময় আর সংগ্রামের হিসাব? যদি জনপ্রিয়তাই সব হতো, তাহলে দেশের সবচেয়ে বড় গায়ক অভিনেতারাই হতো সবচেয়ে বড় নেতা। কিন্তু বাস্তবতা তা বলে না। রাজনীতি একটা কঠিন পেশা। এখানে শুধু কথা বললেই হয় না, এখানে দাঁড়াতে হয়, সহ্য করতে হয়, কখনো হারতে হয়, আবার উঠে দাঁড়াতে হয়। তাই যখন কেউ হঠাৎ করে এসে বলে আমাকে একটা আসন দিন, তখন তৃণমূলের মানুষ, যারা দলের আসল প্রাণ, তারা একটু কষ্ট তো পায়। কারণ তারা জানে এই আসনের পেছনে কত রাতের ঘুম হারাম হয়েছে, কত মামলা হয়েছে, কত পরিবার ভেঙেছে। এই যে ক্ষোভ, এটা কিন্তু একদিনে তৈরি হয়নি। এটা বছরের পর বছর জমে থাকা অভিমান। একদিকে নিষিদ্ধ দল, যার তৃণমূল এখনো দিশেহারা, অন্যদিকে ক্ষমতায় থাকা একটা দল, যার ভেতরে ঢুকে পড়ছে নতুন নতুন কোকিল। দুই দিকেই একই গল্প। তৃণমূল অবহেলিত, শীর্ষ নেতৃত্ব দূরে, আর মাঝখানে দাঁড়িয়ে আছে সুযোগ। রাজনীতির এই নাটকে দর্শক কিন্তু আমরা সবাই। আমরা দেখছি, হাসছি, মাঝে মাঝে অবাক হচ্ছি। কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না, এই নাটকের শেষ দৃশ্য এখনো লেখা হয়নি। শেষ পর্যন্ত কে থাকবে? সেই কোকিল যে বসন্তে গান গায়, নাকি সেই মানুষ যে ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকে? বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, যেমন ধরেন আওয়ামী লীগ, বিএনপি কিংবা জামাত, এই দলের নেতাকর্মীদের যখন হত্যা করা হয় কিংবা নির্যাতন নিপীড়নের শিকার হয়, তখন সাধারণ মানুষের কোনো কিছু যায় আসে? সাধারণ মানুষ কি কোনো প্রকার প্রতিবাদ কখনো করেছে? বলতে পারবেন? উত্তর হবে না। 5 আগস্টের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের শত শত নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, শত শত নেতাকর্মী নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। কিন্তু এই বিষয়গুলো নিয়ে কয়জন মানুষ নিন্দা জানিয়েছে? কে নিন্দা জানিয়েছে? সাধারণ মানুষ, যাদেরকে বলা হয়। গত পরশুর একটা উদাহরণ, কক্সবাজারে ছেলেকে না পেয়ে 85 বছরের একজন বৃদ্ধ, 5 বছর বয়সী একজন শিশু এবং ছোট ভাইয়ের বউকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। কয়জন মানুষ নিন্দা জানিয়েছে? কক্সবাজারের কয়জন মানুষ প্রতিবাদ জানিয়েছে? জানায়নি। জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে হত্যা করা হয়েছে। ছেলে ছাত্রলীগ করার অপরাধে মাকে নামাজরত অবস্থায় হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের মা বাবা, পরিবারের কেউ মারা গেলে তাদেরকে দেখতে দেওয়া হয়নি, তাদের জানাজাই পর্যন্ত অংশ নিতে দেয়নি অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমানে এসে বিএনপি সরকার। কয়জন মানুষ প্রতিবাদ জানাইছে? কয়জন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে? বলতে পারবেন? দেয় নাই। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ, বিএনপি, জামাতের লাগাতার যে আন্দোলন হতো, আন্দোলনে বাধা দিয়েছে না? প্রতিহত করেছে না? যে ওয়েতেই করুক, করেছে তো। কয়জন সাধারণ মানুষ প্রতিবাদ জানিয়েছে? কয়জন সাধারণ মানুষ বিএনপি জামাতের আন্দোলনে একীভূত হয়ে তারা আন্দোলন করেছে? করেনি। আসল কথা হলো, মানুষ ততক্ষণ পর্যন্ত চুপ থাকে যতক্ষণ পর্যন্ত না তার নিজের গায়ে ধাক্কা না লাগে, নিজের গায়ে বিপদ আপদ না আসে। যতক্ষণ নিজের কাঁধে বিপদ না আসবে বাংলাদেশের মানুষ, ততক্ষণ তাদের ঘুম ভাঙবে না, তারা কথা বলবে না। এইটা বাংলাদেশের মানুষের চরিত্র বলতে পারেন, কিংবা সাইকোলজি বলতে পারেন। জুলাই আগস্টে বিএনপি জামাত এবং ইউনূস চক্র যেভাবেই হোক, যে কোনো ওয়েতে হোক, ভুল বুঝিয়ে, ভূগোল বুঝিয়ে সাধারণ মানুষকে হত্যা করেছে এবং এই হোলি খেলা খেলে গঙ্গা বইয়ে দিয়ে সাধারণ মানুষকে খেপিয়ে তুলেছিল, যার কারণে কিন্তু সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল। অন্যথায় সাধারণ মানুষ কোনোদিনও বিএনপি জামাতের কথায় রাস্তায় নামতো না। এখানে কিন্তু বিএনপি এবং জামাত এবং ইউনূস গং সম্মিলিতভাবে সাধারণ মানুষের সাইকোলজি নিয়ে ব্যাপক একটা খেলা দিয়েছিল এবং এই খেলায় তারা সফল। আপনাদেরকে মানতে হবে, সাধারণ মানুষ যদি না নামতো এই আন্দোলন কোনোদিনও সফল হতো না। জুলাই জঙ্গি উত্থান চলাকালীন একমাত্র কট্টরপন্থী আওয়ামী লীগের সমর্থক ছাড়া বাকি সবাই কম বেশি লাল হয়েছিল, সবাই কম বেশি নিন্দা জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হয়তো এই সময়ে এসে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের সেই সব স্ট্যাটাস ডিলিট করে দিয়েছে, কিন্তু বললাম তো, যারা কট্টরপন্থী আওয়ামী লীগের সমর্থক এরা ছাড়া কম বেশি সবাই নিন্দা জানাইছিল, কম বেশি সবাই হাফ লাল হলেও হয়েছিল। কথা অস্বীকার করতে পারবে না। যারা অস্বীকার করবে এখন, তারা হয় গোয়ার্তুমি করতেছে, না হয় জুলাইতে বাংলাদেশে কি হয়েছিল অ্যাকচুয়ালি তারা সেটা জানেই না। আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেক বড় বড় নেতার পরিবারের লোকজন রাস্তায় নেমেছিল, অসংখ্য উদাহরণ আছে। কয়টা উদাহরণ নেবেন? অসংখ্য আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের মেয়ে, ছেলে, নিকটাত্মীয় রাস্তায় নেমেছিল, আন্দোলনে সম্মতি দিয়েছিল কিনা অস্বীকার করতে পারবেন? এখন উদাহরণ টানতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। বাংলাদেশ আওয়ামী লীগ যদি কামব্যাক করতে চায়, একা একা কামব্যাক কখনো করতে পারবে না। এটা হবে না। কেন হবে না জানেন? কারণ ইউনূস, জামাত, বিএনপি গং সাধারণ মানুষকে রাস্তায় নামাতে না পারলে জুলাই জঙ্গি উত্থান কোনোদিনও সফল হতো না। এটাই বাস্তব। ঠিক একইভাবে আওয়ামী লীগ একা একা কখনোই ব্যাক করতে পারবে না। আওয়ামী লীগকে ব্যাক করতে হলে জুলাই ষড়যন্ত্রের শিকার এই সাধারণ জনগণকে সাথে নিয়ে এদের সাথে অ্যালাইন হতে হবে। কে লাল, কে কালো, কে বেগুনি, কে হলুদ, এই সব নিয়ে অহেতুক তর্ক বিতর্ক ছাড়া আর কিচ্ছু হবে না। তাই যত দ্রুত সম্ভব এই তর্ক বিতর্ক বন্ধ করতে হবে। লালদের মাফ নাই, লালদের কোনো ক্ষমা নাই, আমি বলেছি, অস্বীকার করছি না, কিন্তু দীর্ঘদিন ভেবে দেখলাম এইটা আমাদের রং অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচ দিয়ে কখনোই কামব্যাক করা যাবে না। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় বর্তমান প্রেক্ষাপটে ফেসবুকে যারা বিএনপি জামাতের অপকর্মে অতিষ্ঠ হয়ে
কিছুটা আওয়ামী লীগের পক্ষে নেরেটিভ দাঁড় করাতে চায়। তারা এই লালবদর ট্যাগ দেওয়া পছন্দ করে না। আপনিও করতেন না, আমিও করতাম না, এটাই বাস্তব। এইটার উপর তারা মারাত্মক অতিষ্ঠ বিরক্ত হতেই পারে, এটা খুব স্বাভাবিক। আপনারা যদি মনে করেন আওয়ামী লীগের সব নেরেটিভ আওয়ামী লীগ বানাবে, অন্য কাউকে লাগবে না, তাহলে এখনো আপনারা বুকার স্বর্গে আছেন, বুকার স্বর্গে বসবাস করছেন এবং আপনারা পাশাপাশি দলটাকে ডুবাচ্ছেন। আপনি, আমি, আমরা যত কথাই বলি না কেন, সাধারণ মানুষ এটা আওয়ামী লীগের চোখেই দেখছে, দেখবে। আর যেটা আওয়ামী লীগের চোখে দেখে সেইটা নিয়ে সাধারণ মানুষ মাথা ঘামাবে না। আরো ক্লিয়ার করব, আপনি, আমি, আমরা যারা অ্যাক্টিভিজম করি আওয়ামী লীগের হয়ে কিংবা আওয়ামী পন্থী, আমরা যত কথাই বলি না কেন, সাধারণ মানুষ এগুলো নিয়ে মাথা ঘামাবে না। সুতরাং যে বিষয়গুলো নিয়ে, যে ইস্যুগুলো নিয়ে সাধারণ মানুষ মাথা ঘামাবে, সেই বিষয়গুলো আপনাদেরকে সামনে আনতে হবে। আবার অনেকেই ভাবতেছেন আমাদের এদেরকে লাগবে না, আমরা খেটে খাওয়া মানুষের ভোটে ক্ষমতায় আসবো। তারাও মোটামুটি অনেকটা ভুলের মধ্যে আছেন। খেটে খাওয়া মানুষ আসলে খেটেই খায়, এরা নিজেরা কোনোদিনও বয়ান সৃষ্টি করে না। আশেপাশে যা শুনে, যা দেখে, সেটার উপর ভিত্তি করে তারা সিদ্ধান্ত নেয়। গ্রামের মানুষ কোনো নেরেটিভ দাঁড় করাতে আসে না, আশেপাশে মানুষ যেটা বলে সেটা তারা দেখে বুঝে এরপর সিদ্ধান্ত নেয়। সো আলটিমেটলি যারা বয়ান সৃষ্টি করতে সক্ষম তাদেরকে আমাদের প্রয়োজন, এটা আপনাদেরকে মানতে হবে। অন্যদিকে যারা সবাইকে কালেমা পড়িয়ে আওয়ামী লীগ বানাতে চান, এরা আওয়ামী লীগের ধ্বংস ছাড়া ভালো কিছু চাচ্ছেন না। গত 17 বছর সবাইকে আওয়ামী লীগ বানানো হয়েছিল। আওয়ামী লীগ ব্যতীত কোনো দলের নেতাকর্মী 17 বছর ছিল না। ফলাফল কি হয়েছে? 5 আগস্ট। সবাইকে আওয়ামী লীগ বানাতে চাওয়াটা দলের ধ্বংস ছাড়া কিছু না। এটা করতে গিয়ে দুইটা জিনিস হচ্ছে, যারা আওয়ামী মাইন্ডেড তাদেরকে জোর করে আওয়ামী লীগ বানাতে গিয়ে তাদের যে ইন জেনারেল ক্রেডিবিলিটি, এটা কিন্তু নষ্ট করে দিতেছেন। আর কোনো ফেসবুক পোস্ট কারো বিপক্ষে গেলেই এইসব নিয়ে তর্ক বিতর্ক, ফেসবুকে একজন আরেকজনের কাপড় খুলতেছেন, এটা কিন্তু পরিস্থিতিকে ঘোলাটে বানাচ্ছেন। এর বাইরে আর কোনো উপকারে আসছে না। মন দিয়ে খেয়াল করেন, আমরা একটা বাবলের মধ্যে আছি। আমাদের সবার কথা আমাদের মতো কট্টর লীগের পাশাপাশি অল্প মানুষ ছাড়া আর কেউ শুনছে না, শুনতে চায় না। অথচ একটা জিনিস খেয়াল করেন, বিএনপি জামাতের অনেক বিএনপি মাইন্ডেড অ্যাক্টিভিস্ট আছে, যারা সরাসরি দলের সিল না লাগায়া, যারা রাজনীতি কম পছন্দ করে, তাদের সাথে কানেক্ট হয়ে একটা কমিউনিটি বানায় ফেলছে। এই কমিউনিটি আওয়ামী লীগ এখনো বানাইতে পারে না, আর পারবে বলে মনে হচ্ছে না। আর এই বিএনপি জামাতের কমিউনিটি, এটাই এই যুগের অনলাইন অ্যাক্টিভিজমের স্ট্র্যাটেজি। এটা বোঝার মতো বোধ আপনাদের মধ্যে আসুক, সে প্রত্যাশা করি। যুগের সাথে তাল না মেলাইতে পারলে কোনো লাভ হবে না ভাই। যত পরিশ্রম করেন না কেন, প্রত্যেকটা পরিশ্রম বিফলে যাবে। আওয়ামী লীগকে ফিরতে হলে অভ্যুত্থানের মধ্য দিয়ে ফিরতে হবে। আর অভ্যুত্থান শুধুমাত্র দলীয় নেতাকর্মীর সমন্বয়ে হবে না, এটা আপনাদেরকে বুঝতে হবে। অভ্যুত্থানে সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন। তাই সব দোষ লালবদরদের কাঁধে না চাপিয়ে কিছু দোষ নিজেদের কাঁধে নেন। আত্মোপলব্ধির সাথে আমাদের শুদ্ধি প্রয়োজন। আমি লালদের সাথে সংসার করতে বলতেছি না, তবে ফিরতে হলে লাল, কালা, সাদা, বেগুনি, হলুদ সবার সমন্বয় প্রয়োজন। লালরা ভুল বুঝে যদি শুধরাতে চায়, তাদেরকে সেই সুযোগটা দেন। আওয়ামী লীগের এত শতাংশ সমর্থক বাদ দিয়ে যেমন বাংলাদেশ নামক রাষ্ট্র কল্পনা করা যায় না, ঠিক একইভাবে লাল, কালা, হলুদ, নীল এদের বাদ দিয়েও আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না, রাষ্ট্র কল্পনা করতে পারবেন না। এটা রাষ্ট্রের মূলনীতির সাথে সাংঘর্ষিক যায় না। যে কথাগুলো বললাম একটু মন দিয়ে ভাববেন। যদি সত্যি ক্ষমতায় যেতে চান, এই পথে যেতে হবে। অন্যথায় এই বিভাজন নিয়ে যুগের পর যুগ অপেক্ষা করতে হবে, যেমনটা বিএনপি 17 বছর অপেক্ষা করেছে। 17 বছরে বিএনপি কোনো গণ আন্দোলন সৃষ্টি করতে পারেনি। তারা সমাজের অনেক শ্রেণী থেকে বিচ্ছিন্ন ছিল। তারেক রহমানের অপকর্ম, যেমন হাওয়া ভবন, 10%, 10 ট্রাক অস্ত্র, সিরিজ বোমা হামলা, 21 আগস্ট গ্রেনেড হামলা, এইসব ঘটনার কারণে দীর্ঘদিন বিএনপি জনবিচ্ছিন্ন ছিল, যার কারণে তারা কোনো গণ আন্দোলন সৃষ্টি করতে পারেনি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সবাইকে আওয়ামী লীগ কেন হতে হবে? এই প্রশ্নের উত্তরটা আপনারা আমাকে কমেন্টে দেবেন। বঙ্গবন্ধুকে ভালোবাসতে হলে কি আওয়ামী লীগ হতে হবে? আওয়ামী লীগ হওয়া মানে কি পদ পদবি নিয়ে নেতা বনে যাওয়া? অবশ্যই না। যে কেউ সমর্থন করতে পারবে আওয়ামী লীগকে, তার জন্য আওয়ামী লীগের নেতা হইতে হবে না। সমর্থন করা আর কর্মী হওয়া অনেক পার্থক্যের, এটা কি আপনারা বুঝতে পারেন? রাজনৈতিক দল কি শুধুমাত্র দলের নেতা কর্মীদের সুরক্ষা দেয়, নাকি সমগ্র জাতিকে সুরক্ষা দেয়? ধরেন বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে শুধুমাত্র আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সুরক্ষা দেবে, সাধারণ মানুষকে সুরক্ষা দেবে না। দলের কাজ শুধুমাত্র নেতা কর্মীদের সুরক্ষা দেওয়া না, দলের কাজ পুরো রাষ্ট্রকে সুরক্ষা দেওয়া। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।